বুধবারের মধ্যে নিষিদ্ধ হবে জামাত ইসলামের রাজনীতি, জানালেন আইনমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন থেকে মনোযোগ সরাতেই চক্রান্ত, দাবি বিএনপির। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসত মৃত্যু খুবই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টে। শুনানিতে দুপক্ষের আইনজীবীর হট্টগোল। কোন আইনে ৬ সমন্বয়ক ডিবিতে, প্রশ্ন আদালতের। সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের শোক পালন, সামাজিক মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি। বুধবার থেকে 4 দিন 13 ঘন্টা শিথিল কারফিউ, স্বাভাবিক নিয়মে চলবে অফিস, ব্যাংক। অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের। ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। বুধবারের মধ্যেই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনি বিষয়ে পর্যালোচনায় সচিবালয়ে বৈঠক করেন 6 মন্ত্রী। এদিকে জামাতকে নিয়ে বিএনপির ঐক্য করার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে আলাদা আয়োজনে তারা এই কথা জানান। সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া পর্যালোচনার জন্য বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী এবং 3 প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া এখন চলমান। আর বৈঠকের আগে গণমাধ্যমকে আইনমন্ত্রী জানান, বুধবারের মধ্যেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। কালকের মধ্যে কি এই সিদ্ধান্তটি হবে? ইনশাআল্লাহ। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। এটা হয়তো 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, একদিনও হতে পারে, 2 দিন হতে পারে। এদিকে সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এক্ষেত্রে যাতে কোনো আইনি ফাঁকফোকরের সুযোগ না পায় জামায়াত শিবির, তা নিশ্চিত করতে চায় সরকার। আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। এ সময় জামায়াতকে নিয়ে জাতীয় ঐক্য গড়ার ডাক দেয়ায় মির্জা ফখরুলের সমালোচনাও করেন ওবায়দুল কাদের। তাদের সাথে আপনি জাতীয় ঐক্য করছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতায় যারা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা আন্দোলনের ইস্যু ধামাচাপা দিতে সরকার জামাত নিষিদ্ধের চক্রান্ত করছে। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সমন্বয়কদের হেফাজতে রেখে ডিবি নাটক করছে আর নিহতদের পরিবারকে টাকা তুলে দিয়ে মশকরা করছে সরকার। 6 দিন পর আবারও গণমাধ্যমের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেন মহাসচিব। জামায়াত নিষিদ্ধ করে সরকার দেশের মানুষের মনোযোগ অন্যদিকে নিতে চায় বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়। তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আর আমি আগেও বলেছি যে তাদের লক্ষ্য একটা, তা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার একদলীয় শাসন ব্যবস্থা পাকিস্তানের মতো একটা প্রতিষ্ঠা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে তুলে নিয়ে নাটক সাজানো হয়েছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। নিহতদের পরিবারের হাতে টাকা তুলে দিয়ে সরকার মশকরা করেছে বলেও মন্তব্য তার। ডাইনিং টেবিলে বসে একটা খাওয়ার নাটক তৈরি করা হয়েছে, তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে তারা ছোট করেছে, একটা মশকরার চেষ্টা করেছে। তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাস্ত্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া হলো, কিছু টাকা দিয়ে। এভাবে কি আপনার সেই পরিবারের কোনো সমস্যার সমাধান করে? আপনার গুলি করে মেরেছেন, আপনার পুলিশ গুলি করে মেরেছে। সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি
ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না। মির্জা ফখরুলের অভিযোগ, গণগ্রেফতার আর নির্যাতনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করছে সরকার। তাদের প্রতি আপনাদের দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় লজ্জা প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। সব মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। 6 সমন্বয়কে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। মঙ্গলবার দুপুরে শুনানি ঘিরে এজলাসে হইচই ও হট্টগোলের ঘটনাও ঘটে। পরে পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়। আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রাখা নিয়ে মামলার শুনানিতে ব্যাপক হইচই ও হট্টগোল হয়েছে। এদিন শুনানিতে আওয়ামী লীগপন্থী বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন রিটের সমর্থনে অনেক আইনজীবীও। মঙ্গলবার শুনানিতে কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন উচ্চ আদালত। বলেন, এতে তারা লজ্জিত, কেননা মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। গ্রেফতার বা আটক না করে কাউকে দিনের পর দিন ডিবি হেফাজতে রাখা আইনসম্মত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত। শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন, আন্দোলন দমনে সরাসরি গুলি কোনোভাবেই করতে পারে না পুলিশ, দিতে হবে প্রত্যেকটি গুলির ব্যাখ্যা। ডিবি অফিসে কি হয়েছে তা জানতে 6 সমন্বয়ককে আদালতে হাজির করার নির্দেশনাও চাওয়া হয়। আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য, এবং যারা মারা গিয়েছেন তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য। তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। একদম পরিষ্কারভাবে বলি, এখানে আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি। লাশের উপরে রাজনীতিবিদরা করেন, আইনজীবীরা করেন না। রিটের ঘোর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। তারা বলছেন, মিডিয়া কাভারেজ এবং রাজনৈতিক উদ্দেশ্যেই রিটটি করা হয়েছে। ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লেগে 6 বছরের শিশু রিয়ার মৃত্যুর বিষয়ে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেন, পাশের ছাদ থেকে তৃতীয় পক্ষের কারো গুলিতে মারা গেছেন বলে তিনি মনে করেন। যে বাচ্চা ছাদে ছিল, যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, এই কথা আমরা কোর্টকে বলেছি। যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য এবং যাতে এই ধরনের ভ্যান্ডালিজম চলতে পারে, এইটাই ছিল এই পারপাস। বুধবার এ বিষয়ে ফের শুনানি হবে, এরপরই আদেশ দেবেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিতে সরকারের গঠন করা বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে জার্মানির রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই কথা বলেন তিনি। সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। জানান, বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে বলেছেন প্রধানমন্ত্রী, যাতে যথাযথ এবং উচ্চ মানসম্পন্ন তদন্ত নিশ্চিত করা যায়। তদন্তে সহায়তা করতে জাতিসংঘের আগ্রহের বিষয়টি স্বাগত জানিয়েছে বাংলাদেশ। ধর্মীয় উগ্রবাদিতের বিষয়ে জার্মানির কোনো সহানুভূতি নেই জানিয়ে রাষ্ট্রদূত অচিম ট্রস্টার প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের পাশে থাকবে জার্মানি। সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে হাসপাতালে যান সরকার প্রধান। এ সময় আহতদের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজ নেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় আঘাতের তীব্রতা দেখে ও হামলার নৃশংসতার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন শেখ হাসিনা। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে পালন করা হলো একদিনের শোক। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি বুকে কালো ব্যাজ ধারণ সহ বিশেষ প্রার্থনা করা হয়। সংকোচ কাটিয়ে দেশে আবারও শান্তি ফিরবে এমন আশা সবার।
টানা কয়েকদিনের অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। খুলে গেছে অফিস, শুরু হয়েছে দাপ্তরিক কাজকর্ম। তবে চাইলেই কি সম্ভব গত কয়েকদিনে দেশ জুড়ে চলা রক্তাক্ত ক্ষত ভুলে যাওয়া? সরকারি দফতরে অর্ধনমিত এই জাতীয় পতাকা জানান দিচ্ছে শোকাবহ জুলাইয়ের ক্ষত। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সরকারি অফিসগুলোতে তৈরি হয় শোকাবহ কর্মপরিবেশ। কালো ব্যাজ ধারণের পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে আয়োজন করা হয় দোয়া ও মোনাজাতের, যেখানে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাই নন, অংশ নেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী। গত কয়েকদিনের উদ্ভূত পরিস্থিতি, সেখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে। এই সিচুয়েশনটা আমরা আমাদের কারোই কাম্য না। এর বাইরেও আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পালন করা হয় শোক। সংকট কাটিয়ে দেশ আবারও ঘুরে দাঁড়াবে উন্নয়ন আর সমৃদ্ধির শক্তি নিয়ে, এমন প্রত্যাশা সবার। যারা এই দেশের উন্নয়নকে ধ্বংস করতে চায় তারা জনগণের বন্ধু নয়, তাদের সেই শত্রুদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। এই দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, এটা কি আসলে কোটা আন্দোলন? এটা সরকার আন্দোলন। গত 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তবে শেষ পর্যন্ত আন্দোলন আর শান্তিপূর্ণ থাকেনি। দেশব্যাপী শুরু হয় সংঘর্ষ। সরকারি অফিস টার্গেট করে চলে নাশকতা। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল ছবি ধারণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শোকের প্রতীক কালোর পরিবর্তে ফেসবুকে প্রোফাইল পিকচার লাল ছবি ধারণ কর্মসূচি দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই ফেসবুকে লাল রক্তবর্ণের প্রতীক ব্যবহার করতে দেখা গেছে। প্রতিবাদ স্বরূপ অনেকেই বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান সম্বলিত ছবি ব্যবহার করছেন। কেউ আবার বিচারও দাবি করেছে লাল প্রতীকের ছবি সম্বলিত ব্যানারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। চলমান পরিস্থিতি আরও স্বাভাবিক হলে পর্যায়ক্রমে কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ের সভা শেষে এই কথা বলেন তিনি। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জননিরাপত্তার কথা চিন্তা করে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই এবং প্রাথমিক শিক্ষার জন্য যে আমাদের বিদ্যালয়গুলো আছে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি নিরূপণ কিন্তু আমরা প্রতিদিন করছি। বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইতিমধ্যে আলোচনা করছি। বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের যেই আমাদের বিডিএন যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অ্যাসেস করছে, সেটা আমরা যথাসময়ে জানিয়ে দিব। সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত থাকবে না, মানে এইটুক শিথিল থাকবে, আর বাকি সময় সন্ধ্যা জারি থাকবে। আমাদের সময়ের সবাই আলোচনার প্রেক্ষিতে আমরা আরও কিছু সিদ্ধান্ত আমরা আলোচনা হয়েছে। যেমন শিক্ষাক্ষেত্রে শিক্ষামন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনি এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাইমারি স্কুল খুলবেন, কবে থেকে মাধ্যমিক স্কুলগুলি খুলবেন, কবে কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ক্রমে তিনি খুলবেন, সেটা সিদ্ধান্ত উনি দেবেন। এদিকে বুধবার থেকে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাভাবিক সূচিতেই চলবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার। গত সপ্তাহে 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে খোলা হয় অফিস, আদালত। আর চলতি সপ্তাহে রোববার থেকে অফিস চলে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে স্লোগান ও গানের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করে 30টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। তবে রাজধানীর নূর হোসেন চত্বর এলাকায় মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমন প্রতিবাদ স্বজন হারানোর। এই দেশ আমাদের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত।
আমরা কারোর ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত না। মেট্রো রেল বলেন, যাই বলেন, এগুলো কিন্তু আমাদের ভ্যাট ট্যাক্সের টাকাতেই হচ্ছে। এটা আরও হবে, অনেক কিছুই করা যাবে, কিন্তু যে প্রাণগুলো চলে গেছে সেই প্রাণগুলো আসলে আর ব্যাক করবে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর নূর হোসেন চত্বর এলাকায় প্রতিবাদী স্লোগান ও গানে রাজধানীর এই আয়োজন ছিল কড়া নিরাপত্তার চাদরে মোড়ানো। এ সময় কার্টুন, মুখোশ ও ছবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। তবে সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এ সময় পুলিশের সঙ্গে সংগঠনটির সদস্যদের ধস্তাধস্তি এবং বাকবিতণ্ডা হয়। কয়েকজনকে আপ্যায়নের কথা বলে আটকে রাখা হয়েছে, যা সংবিধানের একদম ডাইরেক্ট লঙ্ঘন। এখানে মানুষ এভাবে পাখির মতো মারা যাবে, এটা আমরা মানতে পারি না। পরে মিছিলটি নূর হোসেন চত্বর থেকে বাহাদুর শাহ পার্ক অভিমুখে রওনা দিলেও গুলিস্তান খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের সামনে আসতেই আটকে দেয় পুলিশ। এক পর্যায়ে সামনে যেতে না পেরে সড়কেই বসে পড়েন তারা। ছাত্র ভাই বোন জনতাকে নির্বিচারে গুলি করার জন্য কি আমরা দেশটা স্বাধীন করেছিলাম? একটা স্বাধীন দেশে এভাবে নির্বিচারে মানুষ হত্যা করতে পারে না। সড়কে বসে গান ও কবিতা আবৃত্তি করতে দেখা যায় তাদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ফেসবুককে দেয়া চিঠির জবাব বুধবারের মধ্যে না পেলে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, কোটা আন্দোলন ঘিরে অপপ্রচার বন্ধে ফেসবুক কেন পদক্ষেপ নেয়নি তা জানতে চাওয়া হয় চিঠিতে। এদিকে ফেসবুক সাড়া না দিলেও ইমেইলে জবাব দিয়েছে টিকটক, যেখানে ভবিষ্যতে সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীনা সামাজিক যোগাযোগের মাধ্যমটি। দেশে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর ফেসবুক, টিকটকে কখনো শিক্ষার্থী মৃত্যুর গুজব, কখনো গণমাধ্যমের সূত্র দিয়ে চালানো হয় অপপ্রচার। দুজন ছাত্র মারা গেছে, এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে। মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি। গুজব, অপপ্রচার বন্ধে ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পদক্ষেপ নিতে দফায় দফায় অনুরোধ করে সরকার। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা আমলে নেয়নি বলে অভিযোগ খোদ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর। সবশেষ বিটিআরসিতে হাজির হয়ে কারণ দর্শাতে গেল শনিবার ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। ফেসবুক, ইউটিউব এবং টিকটককে চিঠি দিয়েছি। মঙ্গলবার আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে ফেসবুক, টিকটক কবে চালু হচ্ছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, টিকটক সরকারের দেওয়া চিঠির জবাব দিলেও সাড়া দেয়নি ফেসবুক। একটা টাইম দিয়েছিলাম ফেসবুক, টিকটক এবং ইউটিউবকে। টিকটক আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে যে তারা খুব আন্তরিক সরকারকে সহযোগিতা করার জন্য। বাকি দুটি আমরা এখনো পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যম চালাতে ভিপিএন এর ব্যবহার বেড়েছে ৫,০০০% বেশি, যা বাড়াচ্ছে সাইবার ঝুঁকি। শুধু তাই নয়, বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলার জন্য টার্গেট করা হচ্ছে দেশের ব্যাংক, বিদ্যুৎ, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ খাতকে। রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোনো রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে। এদিকে ইন্টারনেট বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে ফ্রিল্যান্সারদের ক্যাশ ইনসেনটিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করবে তথ্য প্রযুক্তি বিভাগ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অবৈধ পথে রেমিটেন্স পাঠাতে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে প্রবাসীদের উস্কে দিচ্ছে একটি মহল। কোনো ধরনের গুজবে কান না দিয়ে আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন। ইন্টারনেট চালু হওয়ায় প্রবাসী আয় বাড়ার আশা ব্যবসায়ীদের। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছে আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। দেশে চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে রেমিটেন্স না পাঠাতে গুজব ছড়াচ্ছে একটি মহল। ফেসবুক, টিকটক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। গুজবের জবাব দিতে হবে সত্য দিয়ে। সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব, এবং সেটি প্রবাসী বাংলাদেশিরা সবসময় দিয়েছে, এখনো দেবে। এদিকে শুধু রেমিটেন্স নিয়ে নয়, বাংলাদেশের এয়ারপোর্ট, ইমিগ্রেশন ও শুল্ক বিভাগ নিয়েও কিছু প্রবাসী সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে। এতে বিভ্রান্তির মধ্যে পড়েন অনেক প্রবাসী। আমি আমার টাকা সবসময় এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাই। আমি আমার প্রবাসী বাংলাদেশি সবাইকে আহ্বান করব রেমিটেন্স পাঠান। দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য রেমিটেন্স আমাদের অবশ্যই পাঠাতে হবে। আমাদের মাধ্যমে দেশের উন্নয়ন সাধিত হবে। প্রবাসী ব্যবসায়ীরা জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রতিবন্ধকতা দেখা দেয়। বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবারও রেমিটেন্সের গতি প্রবাহ বাড়বে বলে প্রত্যাশা প্রবাসীদের।
শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন সমন্বয়করা। মঙ্গলবার রাত 11:30টার দিকে খুলনা সার্কিট হাউসে জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তারা এই ঘোষণা দেন। বৈঠক শেষে কোটা সংস্কার আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তানভীর আহমেদ এবং আজম খান কমার্স কলেজের সমন্বয়ক শেখ রাফসানজানি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তারা জানান, পরবর্তীতে তাদের আর কোনো কর্মসূচি নেই। কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। এ সময় খুলনা 3 আসনের সংসদ সদস্য SM কামাল হোসেন সহ পৌর মেয়র, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়কারী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধ ভাই, উনি ঢাকায় যে কোনো পক্ষের গুলিতে হয়তো আহত বা নিহত হয়েছেন। ভাইসহ সারা বাংলাদেশে যে ভাইরা আমাদের মারা গেছে তাদের সুষ্ঠু তদন্ত দাবি করছি। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা ব্যবস্থা নেবেন। আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরবর্তী আমাদের খুলনা ইউনিভার্সিটি আন্দোলনগুলো স্থগিত করতেছি। আমরা কোনো আন্দোলন কর্মসূচি থাকবে না এবং আজম খান সরকারি কমার্স কলেজের সমন্বয়কের পক্ষ থেকে আমি সকল আন্দোলন প্রত্যাহার করছি। শঙ্কা জাগাচ্ছে বাংলাদেশ বিমানে থাকা বোয়িংয়ের উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়। কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংস্থাটির প্রকৌশল বিভাগকে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইট চাপ বেশি থাকায় গুরুত্ব দিতে হবে রক্ষণাবেক্ষণে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিমানমন্ত্রী। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বহরে থাকা নতুন উড়োজাহাজের সঠিক ব্যবহার বাড়িয়ে লাভজনক অবস্থায় থাকতে মরিয়া বাংলাদেশ বিমান। অবস্থান ধরে রাখতে তুলনামূলক স্বল্প পরিমাণ ক্যারিয়ার দিয়েই পাখা মেলছে নতুন নতুন রুটে। বাংলাদেশ বিমানের বহরে থাকা বর্তমানে 21টির মধ্যে 16টি বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ। এর মধ্যে সম্প্রতি যান্ত্রিক ও টেকনিক্যাল ত্রুটির কারণে কয়েকটি ফ্লাইট বাতিল, তেলের ট্যাঙ্কিতে লিকেজ, উইন্ডশিল্ড ফেটে যাওয়া সহ নানা কারণে বাড়ছে যাত্রী অস্বস্তি। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশের কোয়ালিটি নিশ্চিতে সমন্বয় না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। একটা এয়ারলাইন্সের যে মেইনটেনেন্স সিস্টেম, এখানে কিন্তু 3টা প্রমিনেন্ট অর্গানাইজেশন কাজ করে। একটা হচ্ছে মেইনটেনেন্স যারা করে ডাইরেক্টলি, তাদের সাথে রয়ে গেছে কোয়ালিটি এনশিওর করার জন্য। তারা কিন্তু কোয়ালিটিটা এনশিওর করার জন্য একটা গ্রুপ রয়ে গেছে। আরেকটা অর্গানাইজেশন ক্যাম্প, কন্টিনিউয়াস এয়ারওয়ার্থিনেস অর্গানাইজেশন। তো 3টা জায়গায় কিন্তু এখানে সব কিছু, এখানে অধিবেদের কোনো কোঅর্ডিনেশন গ্যাপ আছে কিনা সেটাও দেখা দরকার আছে। আকাশপথের হাজার হাজার কোটি টাকা মূল্যের এসব পরিবহন এমনিতেই স্পর্শকাতর। তাহলে কেন এতটা টেকনিক্যাল সমস্যা, তা নিয়ে কপালে ভাঁজ বিমান মন্ত্রণালয়ের। মেইনটেনেন্সের সিস্টেমটাকে আরও উন্নত করতে হবে এবং এই ব্যাপারে ইতিমধ্যে আমি চিফ ইঞ্জিনিয়ার এবং এর সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে, ব্যবস্থাপনা পরিচালক তাদের সঙ্গে আমি কথা বলেছি। কিছু কিছু পার্টস বা কিছু কিছু সরঞ্জাম যেটা নিয়ে সমস্যা হচ্ছে, যেমন সিট নিয়ে আমি শুনেছি কিছু সমস্যা আছে, এগুলিকে বলেছি আগের থেকেই যেন আমরা প্রকিউর করে রাখি, যাতে প্রয়োজনের পরে প্রকিউরমেন্টে গেলে একটু দেরি হবে। তবে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ সংক্রান্ত জটিলতার পেছনে সংস্থাটির দীর্ঘ অভিজ্ঞ প্রকৌশলী টিমের দায়িত্বহীনতা নাকি পরিকল্পিত কোনো অসৎ মহলের ইন্ধন, তা খতিয়ে দেখার দাবি এভিয়েশন সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শাফিন আহমেদের মৃত্যুর শোক না কাটতেই এলো সঙ্গীতের আরেক তারকার ঝরে পড়ার খবর। 13 বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে দুপুরে মৃত্যুর কাছে হার মানলেন সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। মঙ্গলবার সন্ধ্যায় গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে জুয়েলকে বনানী কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে সঙ্গীত শিল্পী শাফিন আহমেদকেও বনানী কবরস্থানে দাফন করা হয়। শেষ বেলায় দেখা হলো না কারোরই। ভিন্ন সময়ে ভিন্ন মঞ্চে গাইলেও তারা ছিলেন একই জগতের মানুষ। পরপারেও পাড়ি জমালেন প্রায় কাছাকাছি সময়ে। বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদের মৃত্যু শোক না কাটতেই এলো আরেক তারকার ঝরে পড়ার খবর। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে হার মানতে হলো আবিদুর রেজা জুয়েলকে। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় জগতের সব মায়ার মতো ত্যাগ করেছেন শেষ নিঃশ্বাস। তার গানের কথার মতো সে খবরও জানাজানি হলো বৃষ্টি ভেজা এক বিকেলে।
স্বজনরা জানিয়েছেন 2011 সাল থেকে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন জুয়েল। চিকিৎসাও হয়েছে দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে। তার গান দরজা খোলা বাড়ির মতো শেষ ভরসা হিসেবে চিকিৎসা চলছিল ঢাকার হাসপাতালে। নিজের গান বেদনা শুধুই বেদনার মতো শেষ পর্যন্ত চলে গেলেন সব শূন্য করে। আমার জন্য আমার যা ছেলে যা করছে পৃথিবীর কম ছেলেরাই এই করে মা বাবার জন্য। আমরা দোয়া করেন আমার ওর মায়ের আর আমার যেন আর এই কষ্ট সবার তৌফিক দেয় আল্লাহ। কারো যদি কোনো ওর প্রতি কোনো অভিমান থাকে, ক্ষোভ থাকে, সেটা তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। জুয়েলের মৃত্যুর খবরের মাঝেই গুলশানের আজাদ মসজিদের সামনে আরেক তারকা শাফিন আহমেদকে শ্রদ্ধা জানাতে শূন্য হৃদয়ে ভিড় করেছিলেন স্বজন, সহকর্মী, ভক্তরা। এরপর নির্বাক হয়ে থাকার সময় তবুও যতটুকু পাওয়া গেল অনুভূতিমালা দিয়েই হলো শ্রদ্ধার্ঘ্য নিবেদন। শাফিন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। স্ট্রেট ফরওয়ার্ড, তার মধ্যে কোনো ভূমিকা ছিল না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা ছিল না। কেউ কেউ স্মরণ করলেন শাফিন আহমেদের সঙ্গীত অভিযাত্রা আর অবদানের কথা। ছাতা যারা ছিলেন তার মধ্যে শাফিন ভাই একজন। আমার সাথে একটা হামিন ভাই, শাফিন ভাই একটা এক্সট্রাঅর্ডিনারি সম্পর্ক। 26 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর 29 জুলাই সোমবার বিকেলে মরদেহ আনা হয় ঢাকায়। বৃষ্টি ভেজা এক বিকেলে বনানীতে বাবার কবরে শায়িত করা হলো শাফিন আহমেদকে। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। মালদ্বীপে প্রতিদিনই চলছে অবৈধ প্রবাসীদের ধরপাকড় অভিযান। এর মধ্যেই কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে কিছু উৎসুক প্রবাসীর দেশটিতে বিক্ষোভের কারণে তাদের বের করে দেওয়া হবে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মত বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিরা। বৈঠকে দেশটির আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান বাংলাদেশ হাই কমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। স্থানীয় সময় মঙ্গলবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয় প্রবাসী বাংলাদেশিদের মত বিনিময় সভা। এ সময় দেশটিতে বাংলাদেশের শ্রম বাজারের বর্তমান পরিস্থিতির পাশাপাশি আলোচনা হয় অবৈধ প্রবাসীদের বৈধকরণ ও অবৈধ ব্যবসা থেকে প্রবাসীদের বিরতি থাকার বিষয়ে। দেশটির আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান বাংলাদেশের হাই কমিশনার। মালদ্বীপের আইনে ভিনদেশি কেউ রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে না। এরা সম্পূর্ণ ভিসা আইনের লঙ্ঘন বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তাই মালদ্বীপের আইন যথাযথভাবে মেনে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান হাই কমিশনার। আমরা যদি সচেতন না হয়, 2 পয়সার লোভে যদি আমরা এর সাথে জড়িয়ে যাই, এই অবৈধ অর্থ কোনোভাবেই আপনাকে, আপনার পরিবারকে, আপনার দেশকে সম্মান দিতে পারবে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোরও অনুরোধ করেন আলোচনা সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। আমরা চাই এই দেশের আইন নিয়মকানুন মেনে যাতে আমরা চলতে পারি। অবৈধ বা আইন বিরোধী কোনো কাজ যেন আমরা না করি, কারণ আপনার একজন 5 জনের জন্য কিন্তু সকল প্রবাসীর উপরে কিন্তু এর প্রভাব পড়ে। মালদ্বীপে প্রবাসীদের আইন কানুন মেনে চলার পরামর্শ সহ বাংলাদেশের ভাবমূর্তি ধরে রাখতে হলে অবশ্যই দেশটির নিয়ম নীতি মেনে চলতে হবে বলেও মত দেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। বাংলাদেশে কোটা আন্দোলনের সময় সহিংসতায় মৃত্যু ও গ্রেফতারের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস 10 নম্বর ডাইনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে অনেকেই নানা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানানো হয়। বাউল সাধক ফকির লালন শাহ স্মরণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া হয়ে গেল লালন মেলা। ক্যালিফোর্নিয়ার প্যারিস সিটি হলে দিনব্যাপী লালন উৎসবে ছিল গান, আলোচনা, সম্মাননা অনুষ্ঠান সহ নানা আয়োজন। লালন মুক্ত মঞ্চে বাউল শিরোমণি লালন শাহের রেখে যাওয়া মানব মুক্তির বাণী সম্বলিত গান মুগ্ধ করে সবাইকে। এছাড়া লালন মেলায় বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলায় অংশ নিয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছরই এই লালন মেলার আয়োজন করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বুধবারের মধ্যেই নিষিদ্ধ হবে জামায়াতে ইসলামের রাজনীতি, জানালেন আইনমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন থেকে মনোযোগ সরাতেই চক্রান্ত, দাবি বিএনপির। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসত মৃত্যু খুবই দুঃখজনক, মন্তব্য হাইকোর্টে। শুনানিতে দুপক্ষের আইনজীবীর হট্টগোল, কোন আইনে 6 সমন্বয়ক ডিবিতে প্রশ্ন আদালতের। এবং সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের শোক পালন, সামাজিক মাধ্যমে লাল ছবি ধারণ। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার।
এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।